আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রবি ঠাকুরের অপরিচিত গল্পের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে যে পর্যন্ত ছিলাম তারপরের থেকে আজকে দেখব। তার আগে একটি সবাইকে ছোট্ট অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। এখানে সে একটা কল্পনা করছে, যখন সে বুঝতে পারছে যে আসলে শুনছে যে এই মেয়েটি এক ভালো পাত্র জুটেছে কিন্তু এখনো বিবাহ করে নাই, তখন সে অনেক মনে পুলকিত অনুভব করছে যে আসলে এই মেয়েটি মনে হয় আমার জন্য আজ পর্যন্ত আর আমাকে বিবাহ করবে, আমাকে না পাওয়ার বেদনায় আজ পর্যন্ত সে বিয়েটি আর করে নাই ভালো পাত্র জোটা সত্ত্বেও। এরপরে সে একটা নিজের মতো কল্পনার জাল বুনেছে। একদিকে তার সে কালো রঙের মনের ভিতর সাপটা সে কখনো ফোঁস করে ওঠে, কি বলে যেন ফোঁস করে ওঠে যে না এবার আসো, আবার বিবাহ আসর সজাগ, সবাইকে দাওয়াত করা হোক, নিমন্ত্রণ করা হোক। তারপর পায়ের যে বরের টোপর সেটা পায়ে ধুলে পায়ে আর কি মারিয়ে নষ্ট করে দিয়ে সমস্ত আসরটাকে সে বিবাহ সভা ত্যাগ করে চলে আসবে। আবার অন্যদিকে কি হইল, যেমন দময়ন্তীর পুষ্পবনে যেরকম একবার গেছিলাম সেরকম রাজহংসের রূপ ধরিয়ে সাদা যে শুভ্র যে মনের রংটা তার দিকে আবার যেন সেখানে যেতে পারি এবং সেই বিরহিণীর সে দুঃখটা ঘুষাইতে পারি, এরকম একটা এরমনি করিয়া সে মনে করছে এরকম কথাটা শেষ হয়ে আসবে। কারণ আসলে কথাটা সেরকম হইল না। কিরকম হলো দেখো, 4 পর্ব। কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না, যেখানে আসিয়া তা অপুরাণ হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করিয়া দিই। মানে বলছে এটা যে এখানে কথা তো আমি যেরকম কল্পনা করেছি এইরকম কল্পনার মতো আসলে শখ মতো এরকম আসলে এটা শেষ হইল না। শেষ হয়েছে কি, সেখান থেকে যেখানে অপুরান্ত রয়েছে কথাটা, সেইখান থেকে সেই বর্ণনাটুকু দিয়ে আজকের এই গল্প, অর্থাৎ আমার এই যে গল্পটা, আমার জীবনের যে ইতিহাসটা এখানে শেষ করে দেব। এরপর কাহিনীটা এরকম, মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। তীর্থ মানে যেখানে বিভিন্ন ধর্মের যে তীর্থ স্থান, সেরকম হিন্দু ধর্মের তীর্থস্থান গয়া, কাশী, বিভিন্ন স্থানে আছে ভারতের। সেই যে কোনো একটা জায়গায়, কোথায় সে উল্লেখ করে নেই, সেরকম একটা জায়গায় তিনি চলিয়াছে। আমার উপর ভার ছিল মায়ের, মানে ওই মাকে যে নিয়ে যাওয়া আসা এই দায়িত্বটা ছিল আমার উপর। কারণ মামা একেবারে হাবড়ার পুল পার হননি। মানে এর আগে অর্থাৎ এর আগে আমাদের সংসারের যত কাজবাজ সব দায়িত্ব মামার উপর ছিল, কিন্তু এবার প্রথম আমার উপর এই যে মাকে নিয়ে তীর্থে যাওয়ার যে ভারটা, দায়িত্বটা দিয়েছে। কারণ কি, তাও দিত না। কারণ মামা কখনোই যে হাওড়ার পুল, এখানে হাবড়ার পুল বলছে, হাবড়ার পুল মানে হাওড়ার যে ভারতের যে বিখ্যাত যে অনেক বড় স্থাপনা স্টিল ব্রিজ, এই স্থাপনার যে কথাটা যে হাওড়ার পুল বা হাওড়া ব্রিজ, এটা সে কখনো পার হননি। এজন্য আমার উপর ভার করিয়াছে। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, মানে রেলগাড়ি দীর্ঘক্ষণ যাত্রার জন্য যে আমরা বাসে উঠে অনেকে ঘুমাই, রেলে উঠে ঘুমাই, এরকম ঘুমাইতেছিলাম। ঝাঁকুনি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছে। মানে ওই যে রেলের ঝাঁকুনিতে মনের মধ্যে ওই আধো ঘুমের ভিতর অনেক কিছু আমি কল্পনা করতেছি, স্বপ্নের মধ্যে এলোমেলো ও স্বপ্নের ভিতরে আমি ঝুমঝুমি বাজতে। হঠাৎ কোনো এক স্টেশনে জাগিয়ে উঠিলাম, মানে হঠাৎ কোনো স্টেশন থেমেছে, সেখানে জেগে উঠেছে। আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন। মানে সেখানেও মনে হচ্ছে অচেনা অজানা, এবং আলো এবং অন্ধকার, অর্থাৎ যে স্টেশনের যে আলোগুলো, জ্বালানো আলো, এই আলো এবং আধার রাতের ভিতরে যে আলো জ্বালিয়েছে, সেই আলো এবং আধারে মেশা মনে হচ্ছে যে এটা একটা স্বপ্নলোক। এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি পরিচিত। আমরা দেখেছি সাধারণত আকাশের তারাগুলো স্থির, এবং আমরা যখন গতিমান হই পৃথিবীর যে কোনো স্থানেই হোক, সবসময় মনে করি যে এই তারাগুলো আমার সাথে সাথেই যাচ্ছে। মানে তারাগুলো, এগুলো আমাদের একটা ভ্রম। যেমন ট্রেনে বসে গ্রামকে দৌড়াইতে দেখা, এরকম। সেজন্য বলছে কি, এখানে যে যেগুলো আকাশের দিকে তারা তাকাইলে আমি বাড়ি বসে যে তারাগুলো দেখেছি, এখনো মনে হচ্ছে এই তারাগুলি আমার পরিচিত, আর সব অস্পষ্ট, অচেনা। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীতে কত আছে না, এবং যারা চারিদিকে তাহা যে কতই বহুদূর তাহা দেখাইয়া দিতেছে। আবার দেখো এখানে কথাটা কি বলছে,
স্টেশনের দ্বীপগুলা খাড়া হইয়া জ্বলিয়া দাঁড়াইয়া আলো ধরিয়াছে। সবগুলো স্টেশনের যে দ্বীপগুলা জ্বালিয়েছে স্টেশনে আলোকিত করার জন্য, সেগুলো খাড়া হইয়া মানে তার সমস্ত আলো জ্বালাই দিচ্ছে, মানে উৎসর্গ করে ডেডিকেটেড আলো। এবং এই পৃথিবী তা দিয়া আমাকে মনে হচ্ছে যেন না, স্টেশনটাকে পরিচিত করায়নি। আমার মনে হয়েছে কি যেন পৃথিবীটা যে মানুষের কাছে কত অচেনা, পৃথিবীটা যে কত ব্যাপ্তি, এটাই মনে হচ্ছে আমাকে আরো বেশি করে আমাকে জানান দিয়েছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, মানে আমি সজাগ হয়েছি, সজাগ হয়ে বাইরে দেখতেছি স্টেশনটাকে, কিন্তু মা ঘুমাইতেছিলেন। আলোর নিচে সবুজ পর্দা টানা, তরঙ্গ বাক্স, জিনিসপত্র সমস্ত কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে। তাহারা যেন স্বপ্নলোকের উলট পালট আসবাব, সবুজ প্রদেশের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছে। বলছেন মা গাড়িতে ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা, মানে অর্থাৎ জানালাগুলো যে পর্দা দিয়ে আটকানো, সে সবুজ পর্দা, এবং তরঙ্গ বাক্স। তরঙ্গ এখানে ট্রাঙ্ক, আমরা সাধারণত আঞ্চলিক ভাষায় ট্রাঙ্ক বলি, বা এখানে ধাতব, সহজ অর্থ ধাতব কোনো বস্তু দিয়ে, ধাতব কোনো ধাতু দিয়ে বা কোনো ধাতব দিয়ে বাক্স তৈরি করা যায়। ট্রাঙ্ক বা ট্রাঙ্ক বাক্স বা তরঙ্গ বাক্স বিভিন্ন শব্দ ইউজ করা হয়। আর অনেক সময় দেখা যায় ট্রাঙ্ক বলা হয় স্টিলের তৈরি এগুলা। এই তরঙ্গ বাক্স জিনিসপত্র, মানে যেগুলো আমরা আসবাব নিয়েছিলাম, এগুলো মনে হচ্ছে এলোমেলো হয়ে, অর্থাৎ ট্রেনের ধাক্কায় এক স্থান থেকে অন্য স্থানে এলোমেলো হয়ে পড়ে আছে, এবং মনে হচ্ছে কে কার ঘাড়ির উপর পড়ে আছে এলোমেলো হইয়া। এবং মনে হচ্ছে কি আমি যেরকম স্বপ্ন দেখছি, এইগুলো মনে হচ্ছে স্বপ্নের দেশে, স্বপ্নের মধ্যে, স্বপ্নের আসবাব, স্বপ্ন লোকের আসবাবপত্র। সবুজ প্রদেশের, মানে সবুজ প্রদেশের, সবুজের ভিতর সন্ধ্যা, প্রদেশ শব্দের অর্থ সন্ধ্যা। এই সন্ধ্যার মিটমিট আলোতে থাকা এবং না থাকার, মানে মনে হচ্ছে আছে এবং নাই এরকম, অর্থাৎ সবুজ আলো কখনো আছে কখনো নাই, এই সন্ধ্যার মাঝখানে একরকম হইয়া পড়িয়া আছে। দেখো পরেরটা দেখো। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাতে কে বলিয়া উঠিল, শিগগির আয়, এই গাড়িতে জায়গা আছে। এমন সময় কি হচ্ছে, যখন ওই স্টেশনটায় থেমেছে, স্টেশনে তো সাধারণত থামানো হয় লোক ওঠা নামার জন্য। আমি যখন এরকম কল্পনা লোকে বিচরণ করতেছি, তখন হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ হইল। অদ্ভুত না, এটা তার কাছে অদ্ভুত মনে হচ্ছে, এটা স্বাভাবিক শব্দ। একটা মানুষ উঠতেছে, সে তার দলবল নিয়ে বলতেছে যে এই গাড়িতে জায়গা আছে, তাড়াতাড়ি শিগগির আয়, মানে শিগগির ওঠ, এই গাড়িতে জায়গা আছে, শীঘ্রই ওঠ। মনে হইল যেন গান শুনিলাম। তার কণ্ঠটা এত মধুর, বা তার কাছে এত ভালো লেগেছে, তার মধুর না হলেও তার কাছে এত ভালো লেগেছে, মনে হচ্ছে যেন একটা গান শুনিলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনি করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটি কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটা শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা, শুনলেই মন বলিয়া ওঠে, এমন তো আর শুনি নেই। মানে তার হৃদয়ের ভিতর এই যে কথাটা বা এই কণ্ঠটা গেঁথে গিয়েছে। কিভাবে গেঁথে গিয়েছে? দুইটা কারণ বলছে। একটা তো কণ্ঠটা মধুর এবং তাকে আকর্ষিত করেছে তার মনের ভিতর থেকে। অন্যটা হলো আরেকটা যেন অজায়গায় এবং বাঙালি মেয়ের গলা, মানে এমন এক জায়গায় বলেছে যেখানে আসলে বাংলা ভাষাভাষীর লোক নাই, সবাই হিন্দি বা অন্য অন্য ভাষা ব্যবহার করে। সেজন্য মনে হচ্ছে এই সময় যেন অজায়গায় এবং অসময় যে বাঙালি মেয়ের কণ্ঠটা তাকে আশ্চর্যান্বিত করেছে, এবং তার কাছে তার মনের ভিতরে সেই কণ্ঠটা একেবারে গেঁথে গিয়েছে। সেজন্য বলছেন অসময় অজায়গায়, এটাকে একটা মেয়ের গলা বলে শ্রেণীভুক্ত করে দিলেই হয় না। এটা আসলে সেরকম মনে হচ্ছে যেন আমি একটা গান শুনিলাম, এটা আসলে সেরকম না। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, এটা একটা স্বাভাবিক কথা। স্বর মানে গলার কণ্ঠের স্বরটা তার কাছে একটা বড় সত্য মনে হয়। রূপ জিনিসটাও বড় কম নেয়, রূপ জিনিসটাও তার কাছে সত্য মনে হয়। কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বাচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। অর্থাৎ এখানে বলছে মানুষের ভিতর যা অন্তরতম, মানুষের অন্তরের যে অবস্থা অনির্বাচনীয়, এইগুলোই মানুষের মনে হয় কণ্ঠস্বর দিয়ে প্রকাশ পায়। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। মানে কি বলছে, আমি হঠাৎ করে ওই মেয়ের কণ্ঠ শুনে হঠাৎ করে
মুখ বের করে জানালা দিয়ে দেখলাম, আসলে দেখতে চেষ্টা করলাম কে বা কোথা থেকে আসছে, এরকম কিছুই দেখিলাম না। কিন্তু প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়ে দিল, গাড়ি চলিল। এখানে প্ল্যাটফর্ম তো বোঝো, রেলের স্টেশন যেটা, সেই প্ল্যাটফর্মের যেখানে মানুষ দাঁড়ায় সেই প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড, যেন ট্রেনের যে গার্ড থাকে বা সিগন্যাল ম্যান থাকে, সেই সিগন্যাল ম্যান তার এক চক্ষু লণ্ঠন হ্যারিকেন, যে হারিকেন বা আছে আলো জ্বলাবার মতো, ওই রকম এক ধরনের লণ্ঠন ব্যবহার করা হতো। তার একদিকে চোখ, যেন বলছে এক চক্ষু লণ্ঠন, তাই দিয়ে নাড়িল, মানে ইশারা করলো। ট্রেনের যে ড্রাইভার বা মাস্টার তাকে ইশারা করলো, ইশারা করার পরে কি করলো, ট্রেন চলতে লাগলো। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, মূর্তি শব্দটা তো অবয়ব, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে পারলাম। কিন্তু আমার মনে হইল সেই মূর্তিটা আমি দেখিনি, সেই মানুষটাকে দেখিনি, কিন্তু সেই মানুষের যে হৃদয়, সেই হৃদয় তার কণ্ঠ শুনে, যে আগেই বলছে কণ্ঠ শুনে মানুষের হৃদয়ের অবস্থাটাই মানুষের কণ্ঠ দিয়ে প্রকাশ পায়, সেরকম মনে হচ্ছে আমার হৃদয়ের মাঝে কোনো অবয়ব আমার সামনে, কোনো দেহ বা কোনো মূর্ত বিষয় আমার সামনে ছিল না, কিন্তু তার কণ্ঠ শুনে আমার হৃদয়ের মধ্যে মনে হচ্ছে যেন আর একটা হৃদয় আমি, মূর্তি বা আর একটা হৃদয়ের ছবি আমি দেখতে লাগিলাম। সেজন্য এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। মানে বসে আজকে যে তারাময়ী রাত্রি, এই তারাময়, সে যেন তারাময়ী রাত্রির মতো, তাকে আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। মনে হচ্ছে তাকে এমন আমার হৃদয়ের মধ্যে যে একটা মূর্তি কল্পনা করতে লাগলাম, সেটা মনে হচ্ছে এরকম যেন সে আমাকে আবৃত করে রাখে, আমার হৃদয়কে আবৃত করে রাখে, কিন্তু ইচ্ছে করলে আমি তাকে আবৃত করতে পারি না বা আমি তাকে ধরতে পারি না। এরপর তার কণ্ঠটা যে কি মনে হয়েছে, ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপর আসিয়া বসিয়াছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুদ্র হৃদয়ের উপর ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়ে একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় একটু দাগও পড়ে নাই। বলছে যে হৃদয়টা আমার হৃদয়ের ভিতরে স্থান করে নিয়েছে, যে হৃদয় আমাকে আবৃত করে রেখেছে, আমার হৃদয় একটা আকাশের মতো আবৃত করে রেখেছে, তার একটা বর্ণনা দিয়েছে যেন সেই সুরটা অনেক। ওগো সুর বলছে, অচেনা সুর, তুমি এক নিমিষেই, সেই সুরটা আমার এক নিমিষেই আমার কাছে চিরপরিচয়ের আসনটির উপর আসিয়া বসে আছো। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, মানে তোমার ভিতর কোনো অপূর্ণতা নাই। চঞ্চল কালের ক্ষুদ্র হৃদয়ের উপর, মানে আমার যে চঞ্চল কালের যে ক্ষুধার্থ একটা হৃদয়, তার উপর এসে ফুলের মতো ফুটিয়াছ, অথচ একটু ঢেউ লেগে তোমার যে পাপড়ি, সেই ফুলের পাপড়ি, একটি পাপড়িও টলে নেই, মানে ঝরে যাওয়া তো দূরের কথা, একটু টলেও নেই। অপরিয় কোমলতা, একটুও দাগ সেখানে লাগে নাই। তারপর দেখো, গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল। মৃদঙ্গ মানে মাটির যে খোল, এই খোল দিয়ে তৈরি বাদ্যযন্ত্র বা ঢোল। এখানে বলছে লোহার মৃদঙ্গ, মানে মাটির মৃদঙ্গ না, সেখানে লোহার মৃদঙ্গ। অর্থাৎ ট্রেনের চাকা যে রেল লাইনের উপর দিয়ে, ট্রেনের লাইনের উপর দিয়ে চলে, সে যে একটা তাল, এই তালটাকে সে বলছে মৃদঙ্গের তালের মতো। গাড়ির লোহার মৃদঙ্গের তাল দিতে দিতে চলিল। তারপর আমি মনের মধ্যে গান শুনিতে লাগিলাম, গান শুনিতে শুনিতে চলিলাম। মানে আমার মনের মধ্যে শুধু একটাই মনে হচ্ছে, আমি গান শুনতেছি। কি গান শুনতেছি? এই যে জায়গা আছে তার একটি মাত্র ধোঁয়া। এখানে ধোঁয়া শব্দটা হচ্ছে ঝাড়ি গান যে গায়, এই ঝাড়ি গান গাওয়ার পরে একজন যে মূল যে গায়ক, সে গাওয়ার পরে কিছুক্ষণ পর ছেড়ে দেওয়ার পর তার যে সঙ্গী থাকে, এই সঙ্গীরা আবার সেটাকে টেনে বারবার একই গায়ে, সেটাকে বলে ধোঁয়া। সে বলছে এই যে আমি যে গান শুনতে লাগলাম, তার একটা মাত্র ধোঁয়া, শুধু আমি শুনতে চেষ্টা কি গাড়িতে জায়গা আছে, এইটা শব্দটা আমার মনের ভিতরে বারবার বাজতেছে। আছে কি জায়গা, আছে কি, শুধু একটাই জায়গা আছে কি বারবার প্রশ্ন। জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাকেও চেনে না, অথচ সেই নাচেনা টুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই। ওগো সুদাময় সুর,
যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্র আসিতেছি, শীঘ্র আসিতে ডাকিয়াছ, শীঘ্র আসিয়াছি, এক নিমিষ দেরি করি নাই। বলছে পৃথিবীতে জায়গা আছে, জায়গা তো কোথাও পাওয়া যায় না, কেউ কাউকে চেনে না, শুধু একটা জানার একটু সামান্য বন্ধন, সেই বন্ধনটুকু কুয়াশার মতো। বলছে কুয়াশা মাত্র, সে যে একটা মায়া, সেই মায়াটুকু ছিন্ন হইলে কেউ কাউরে আর চেনে না, সবাই চেনে না, না চেনার চেনার আর অন্ত নাই। সেই ছিন্ন হলেই সে যে মায়া, সেটা ছিন্ন হলেই যে চেনার আর অন্ত নাই। ওগো সুধাময় সুর, সুধা, সুধা শব্দের অর্থ অমৃত। সেটা বলছে ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে, শীঘ্র আসিয়াছি, শীঘ্র আসিতে। তুমি যে বলছো যে জায়গা আছে, শীঘ্র আসো। হ্যাঁ, শীঘ্রই এসেছি। মানে সে মনে করছে আমাকে ডাকছে। নিমেষ মাত্র দেরি করিনি, একটু দেরি করিনি। রাত্রে ভালো করিয়া ঘুম হইল না। অর্থাৎ এই কথা তাকে ভাবতে ভাবতে আর রাত্রে ট্রেনে বসিয়েছিলাম, কিন্তু সারা রাত আর ঘুম হইল না। প্রায় প্রতি স্টেশনেই একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম, ভয় হইতে লাগিল। যাহাকে দেখা হইল না, সে পাছে রাত্রে নামিয়া যায়। মানে এরপর প্রত্যেকটা স্টেশনেই শুধু তাকে নিয়ে ভাবছি। প্রত্যেকটা স্টেশন আসলে হঠাৎ করে আর কিছু থাক বা না থাক, আমি মুখ বইয়ের করে বাইরে তাকিয়েছি, যেন যাকে চেনা হইল না, যাকে দেখা হইল না, শুধু একটি কণ্ঠ আমার হৃদয়ের মাঝে একটি মূর্তি, একটি ভালোবাসার ছবি এঁকে দিয়ে গেছে। সে যদি রাত্রে কোনো স্টেশনে নেমে যায়, তাকে দেখা হইল না, পিছন থেকে পাছে নেমে যায়, তা সারা জীবনের জন্য অতৃপ্তই থেকে যাবে। সেজন্য বারবার প্রত্যেক স্টেশনে আমি তাকে নেমে যায় কিনা সেটা খুঁজছি। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে, অর্থাৎ এই রেল থেকে একই টিকিটে এই রেল থেকে আর এক ট্রেনে উঠতে হবে, আর এক গাড়িতে উঠতে হবে, গাড়ি বদল করিতে হইবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, অর্থাৎ প্রথম শ্রেণীর টিকিট। মনে আশা ছিল ভিড় হইবে না, মানে এই প্রথম শ্রেণীর টিকিটে চাহিদা কম, এজন্য মানুষ কম হয়, দাম বেশি, এজন্য হয়তো আশা ছিল যে না, টিকিটের অত রেলে অথবা আমাদের ফার্স্ট ক্লাসে অত তো ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আটদালি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। মানে সাহেবদের আটদালি মানে পিয়ন, পাইক, পেদা এই ধরনের শব্দ অর্থ। এই জন্য বলছে প্ল্যাটফর্মে দেখি যিনি এই যে আটদালির দল আসবাব লইয়া, কোন সাহেবের আটদালি দল, এরা কি করছে, আসবাব, কোন সাহেবের আটদালি দল, এরা কি করছে, জিনিসপত্র লইয়া তারা দাঁড়াইয়াছে। কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব বুরমানে বাহির হইয়াছেন। মানে মনে হয়েছে কি কোন ফৌজের জেনারেল। এখানে জেনারেল অর্থ বড় পদমর্যাদায়, সেনাবাহিনীর যে সবচেয়ে বড় পদ হলো জেনারেল। এখন কোন ফৌজ সেটা উল্লেখ করে নেই, যে কোনো একটা বাহিনী হবে, রাষ্ট্রীয় বাহিনী। সে রাষ্ট্রীয় বাহিনীর একজন বড় সাহেব, জেনারেল সাহেব, তিনি বুরমানে বাহির হইয়াছেন। সেই জন্য তার সাথে যে আটদালি ট্রাং বিভিন্ন ধরনের আসবাবপত্র নিয়ে হাজির। 2-3 মিনিট পরে গাড়ি আসিল। মানে আমরা একটা গাড়ি ছেড়ে দিয়েছি, পরের যে গাড়িটা যাব সেই গাড়িটা 2-3 মিনিট পরে চলে আসলো। বুঝলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে। তখন মনে মনে ভাবলাম যেন আমাদের এত লোক ফার্স্ট ক্লাসের দরজায় বের করে আছে, ফার্স্ট ক্লাসে আসতে। মাকে নিয়ে কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িয়া গেলাম। মানে এখন মাকে নিয়ে আমি কোন গাড়ি থেকে কোন গাড়ি, অর্থাৎ রেলের যে অনেকগুলো বগি থাকে, সেই তাকে গাড়ি উল্লেখ করছে প্রত্যেকটাকে, হচ্ছে কোন গাড়ি থেকে কোন গাড়িতে উঠে একটা ভাবনায় পড়ে গেলাম। সব গাড়িতেই ভিড়। হ্যাঁ, দাঁড়ে দাঁড়ে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম। মানে সব গাড়িতে, যে গাড়িতে যাই সেখানেই দেখে ভিড়। সেজন্য কি করছে, প্রত্যেকটা গাড়ির দুয়ারে দুয়ারে দাঁড়ে দাঁড়ে উকি মারিয়া দেখিতে লাগিলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এইখানে জায়গা আছে। এই সময় কি করছে, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস না, সেকেন্ড ক্লাস, দ্বিতীয় শ্রেণীর একটি গাড়ি থেকে, একটি রেলের বগি থেকে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন, এই গাড়িতে জায়গা আছে, জায়গা আছে। আমি তো চমকে উঠিলাম, সাথে সাথে আমি তো চমকে উঠিলাম যে সেই তো কণ্ঠের সুর, সেটাকে তো পাওয়া গেছে। সে আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানের ধোঁয়া, জায়গা আছে। মানে ওই যে ধোঁয়া শব্দের অর্থ ব্যাখ্যা করছি আগে,
সে বলছে সে আশ্চর্য মধুর কণ্ঠ যেন বারবার যে ধোয়া তোলে আমার মনের ভিতরে, সেটাই মনে হচ্ছে আবার আমি শুনতে পেলাম যেন আসেন, জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম। আর কি বিলম্ব করা যায়? ক্ষণমাত্র একটু বিলম্ব না করিয়া মাকে লইয়া সাথে সাথে আমি কি করলাম, উঠিলাম। জিনিসপত্র তুলিবার সময় ছিল না, মানে এত তো গাড়ি ছেড়ে দেবে, সময় কম, সেজন্য জিনিসপত্র তাড়াহুড়ো করে নিয়ে উঠেছি। আমার মতো অক্ষম দুনিয়ায় নেই। তখন আমাকে মনে হয়েছে নিজের কাছে অক্ষম, কেননা মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়ে লইল। মানে আমি তো সব নিয়ে উঠতে পারি না, মেয়েটি আমাদের হেল্প করছে, কুলিদের হাত থেকে ওই আমাদের বিছানাপত্র যা ছিল এগুলো টেনে মেনে উঠে কোনো রকম আমাদের উঠাইছে। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা, মানে ক্যামেরাই তো মানে ফটোগ্রাফ তুলবার, সেটা বলছে আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনেই পড়িয়া রইল, গ্রাহ্য করিলাম না। মানে তাড়াহুড়ো করে জিনিসপত্র তুলতে তুলতে আমার যে একটা ফটোগ্রাফ তোলার যে একটা ক্যামেরা, সেই ক্যামেরাটা স্টেশনে পড়ে রইল, আমি গ্রাহ্যে খেয়ালই করতে পারলাম না। তারপর কি লিখিব জানি না। আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব কোথায় শেষ করিব, বসে বসে বাক্যের পর বাক্য যোজন করে ইচ্ছা করে না। অর্থাৎ বলছে এই যে কাহিনী, তাকে যে পেলাম, কাছে পেলাম, তাকে দেখলাম চোখে, তারপর যে কি কাহিনী আমার মনের ভিতর হয়ে গেছে, সেটা আসলে আমার ব্যাখ্যা করার মতো ভাষা নাই। মানে কোন জায়গা থেকে ব্যাখ্যা শুরু করব আর কোন জায়গায় শেষ করবো এটাই ভেবে পাচ্ছি না। এবং বসে বসে যে একটা বাক্যের পর একটা বাক্য সংযোজন করে তারপর যে উপন্যাসের মতো বানিয়ে ফেলবো, সেও আর ইচ্ছা করে না। এইবার সেই সুরটিকে চোখে দেখিলাম, বলছে এইবার আমি সেই সুরটিকে চোখে দেখিলাম। তখনও তাকে সুর বলেই মনে হইল। তখন আসলে আমি যে মানুষটাকে দেখেছি এরকম মনে হয় না, আমি তখনও সেই কল্পলোকেই ছিলাম। মায়ের মুখের দিকে চাইলাম, দেখিলাম তার চোখে পলক পড়িতেছে না। মাকেও লক্ষ্য করিলাম যে মা কি মেয়েটিকে কিভাবে দেখছে। দেখলাম কি মায়ের সেই চোখে পলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটু ভার চাপাইয়া দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। ইহার কোনো জায়গায় কোনো জরিমা নেই। মানে বলছে এটা তার যে যৌবন, তার 16-17 বছর বয়স, কিন্তু তার নবযৌবন কোথাও আসলে তাকে ভার তৈরি করে নেয়, ভার চাপাইয়ে দেয় নাই। তার যে গতি, অর্থাৎ তার চলাফেরা সহজ, নির্মল দীপ্তি, উজ্জ্বল দীপ্তি। তারপর কি বলছে সৌন্দর্যের কোথাও সুচিতা, তার যে সৌন্দর্যের সুচিতা অপূর্ব, তারপর তা পূর্বে কখনো ঘটেনি। ইহার কোনো জায়গায় কোনো জড়তা নাই, জরিমা নাই, মানে জড়তা নাই। আমি দেখিতেছি, বলছে এরপর দেখো, আমি দেখিতেছি, বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব। মানে শুধু আমি দেখতেই আছি, বিস্তারিত করে যে আমি বলবো, কোথা থেকে বলবো, কি বলবো, এটা আমার কাছে আসলে বলাটা অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিতেছিলেন তাহাও ঠিক করিয়া বলিতে পারবো না। অর্থাৎ শুধু আমি তাকেই দেখেছি, সে যে কি রঙের অপলক দৃষ্টিতে দেখেছি, অন্য কোথাও আমার পলক বা চোখ নাড়াতে পারেনি। সেজন্য সে কি রঙের যে শাড়ি পরেছে, কেমন করিয়া পরেছে, তার বেশভূষা কিরকম, এগুলো আসলে আমার দৃষ্টিতে কখনোই আসেনি। এটা খুবই সত্য, এটা খুবই সত্য যে, তবে এটা সত্য তার বেশভূষায় এমন কিছু ছিল না যা তাকে ছাপাইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে। মানে তার চেহারার যে পাশে এমন কোনো ছিল না, বা তার শরীরের তার চেহারাকে ছাপাইয়া অন্য কিছু কোনো পরিধেয় বস্তু বা তার আশপাশের কিছু তাকে ছাপাইয়া উঠতে পারেনি, এটা নিশ্চিত। সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বিন্দুটির উপর দাঁড়াইয়া যে গাছটিতে ফুটিয়াছে, সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠে আছে। এখানে উদাহরণ দিয়েছে রজনীগন্ধার যে স্টিক, এই স্টিক সে শুভ্র মঞ্জুরি, এই মঞ্জুরির উপর, সাদা যে মঞ্জুরি, তা সেটা যেরকম ফোটে একটা বৃন্তের উপর, সেই স্টিকের উপর দাঁড়াইয়া তারপর যে ফোটে, কিন্তু কখনোই কোনো লোক সেই শুভ্র মঞ্জুরি বাদ দিয়া রজনীগন্ধার কখনোই তার যে সে যে কোন গাছটার উপর ফুটেছে বা কোন গাছে ফুটেছে এদিকে কেউ খেয়াল করে না। যেমন আমাদের যদি
সহজভাবে ওরকম না, সহজ ধরুন যদি গোলাপ দিয়ে দিই, যদি হঠাৎ করে গোলাপটাকে দেখা হয় তখন কিন্তু গোলাপের সুন্দর, গাছের সৌন্দর্যটা আমাদের চোখে আগে পড়ে না। কেউ যদি লক্ষ্য না করে দেখে তাহলে সবার কাছে গোলাপের সৌন্দর্যটাই পড়বে। সেরকম বলছে এখানে যেন সেই যে মেয়েটি যে ওখানে যে বসেছিল তার বেশভূষা বলো, আশপাশের যে পরিবেশ বলো, এই পরিবেশ তাকে ছাপাইয়া যে চোখ সেই দিকে পড়বে এরকম তার আশপাশে কিছু ছিল না, এবং তার পরিধেয় বস্তুর বা পরিধেয় কাপড় চোপড়ের ভিতরে এমন কিছু ছিল না যা চেহারার চেয়ে অধিক দৃষ্টি আকর্ষণ করে। সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল, মানে বলছে তার সঙ্গে তার সাথে ছোট ছোট 2-3টা মেয়ে ছিল। তাহাদিগকে লইয়া তার হাসি এবং কথার আর অন্ত ছিল না। বলছে তাহাদিগকে লইয়া সে হাসতেছিল, হাসাহাসি হৈ হুল্লোড় এগুলো করতেছিল। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়েছিলাম, অর্থাৎ আমার মন তো ওই মেয়েটির দিকে। সেজন্য আমি কিভাবে তা সরাসরি কিভাবে করবো ইতস্তত করে আমি একটা বই হাতে নিয়েছি, পড়ার একটা ভঙ্গিমা ধরে আসলে আমার কান ছিল এবং মন ছিল ওই মেয়েটির দিকে, তারা কি করিতেছে। যেটুকু কানে আসিতেছিল, মানে তাদের যে কথাবার্তা এগুলো যেটুকু আমার কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষের কথা, মানে তার যেগুলো আমার কানে আসতেছিল সেগুলো ছেলে মানুষের কথা, মানে ছেলে মানুষের কথা। এখানে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা এরকম কিছু নয়, দুষ্টামির মতো দুষ্টামি যে কথাবার্তা এগুলো। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছু মাত্র ছিল না, মানে ওই যে ছেলে মানুষের ভিতর যে ছোট মেয়েদের সাথে মিশছে, এদের কাছে এমন ভাবে চলাফেরা করতেছে তাদের ভিতর বয়সের মনে হচ্ছে যেন তাদের বয়সের কোনো পার্থক্য নেই। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। সঙ্গে কতগুলো ছবিওয়ালা ছেলেদের গল্পের বই। এখানে একটা কথা আছে, সমালোচনা হয় মাঝে মাঝে, যেন গল্পের বই তো গল্পের বই, সেখানে ছেলেদের আর মেয়েদের কি। এখানে লেখক বলেছেন সে হয়তো কাব্যরস সৃষ্টি করার জন্য বা হয়তো লেখক এখানে ব্যঞ্জনা সৃষ্টি করার জন্য বলেছে, সেজন্য বলছে ছেলেদের, যেন এখানে ছবিওয়ালা কিছু ছেলেদের গল্পের বই। তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাকে ধরিয়া পড়িল, মানে একটা এই যে গল্পের বই তার থেকে কোন একটা বিশেষ গল্প শোনাইবার জন্য ওই মেয়েরা তার সাথে ছিল, তারা বারবার ধরল। তাহারই কোন একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাকে বারবার ধরিয়া পড়িল। এই গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনিয়াছে। কেন যে এত আগ্রহ, মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুধা কণ্ঠে সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে, মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিক করিয়া ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয় তাকেই শোনে, তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ছড়িয়া পড়ে। এখানে বলছে এরকম যে এই গল্পটা, যে গল্পটা শোনার জন্য অন্যান্য মেয়েরা ওই কল্যাণীকে বারবার ধরতেছিল, তারা এই গল্পটা নিশ্চয়ই কল্যাণীর কণ্ঠে 20-25 বার শুনিয়াছে। তবে মেয়েদের এত আগ্রহ কেন সেটা পরে বুঝলাম। সে অনেক ভালো গল্প বলতে পারে। সেই সুধাকণ্ঠে যে কোনো গল্পই সোনার কাঠিতে শোনা হইয়া যায়। সে যদি যে কোনো গল্পই বলে তার কণ্ঠ দিয়া সেটি আসলে ভালো শোনায় বা সে গল্প বলতে পারে, মানুষকে আকৃষ্ট করতে পারে গল্প বলে। মেয়েটির সমস্ত প্রাণ মন যে প্রাণে ভরা, এখানে প্রাণে ভরা মানে চাঞ্চল্যতায় ভরা, যেন তারুণ্যে ভরা। তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরিয়া ওঠে, মানে তার চলায় বলায় সব জায়গায় যেন সবকিছু প্রাণ পায়, মানে জীবন্ত হয়ে ওঠে এরকম। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন যেন তারা গল্প শোনে না, তখন মনে হয় যেন তাহাকেই শোনে। কাকে? এই কল্যাণীকেই শোনে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ছড়িয়া পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্য কিরণকে সজীব করিয়া তুলিল। তার সেই উদ্ভাসিত প্রাণ, সেটা মনে হচ্ছে আমাকেও উদ্ভাসিত করে তুলল। সূর্য কিরণকে আমার জীবনের, আমার সেই দিনকার যে সূর্য কিরণ
আমার সেই দিনকার সমস্ত সূর্য কিরণকে সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়ে বেষ্টন করিয়াছে, সে ওই তরুণীর অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। অর্থাৎ যে আকাশটা আমাকে আবৃত করে রেখেছে, বেষ্টনী করে রেখেছে, আজকে মনে হচ্ছে এই মেয়েটি সেই আকাশেরই বিস্তরণ, সেই টোটাল আকাশটাই মনে হচ্ছে এই মেয়েটা। পরের স্টেশনে পৌঁছাতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খানিকটা চানা মুট কিনিয়া লইল। মুট এক ধরনের খাবার বা ডাল জাতীয় একটা খাবার। এই বলছে চানামুট। খাবারের ফেরিওয়ালাকে ডেকে সে কিছু চানামুট কিনে লইল। মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কলহস্যে, মানে কলহস্য শব্দের অর্থ মধুর অস্পষ্ট হাসি, উচ্চ আর কি অট্ট হাসি না, মধুর এবং অস্পষ্ট হাসি। এই কলহস্যে কি করলে মেয়েদের সঙ্গে মিশিয়া নিতান্ত ছেলে মানুষের মতো, অর্থাৎ ছেলে মানুষ ছোট বাচ্চারা যেরকম করে সেই বাচ্চাদের মতো কলহস্য শব্দের অর্থ মধুর অস্পষ্ট একটা হাসি। সে হাসি অর্থাৎ অট্ট হাসি না, যেটা সেভাবে অসংকোচে, মানে কোনো সংকোচহীন, মানে মানুষ আমাকে দেখলে কি বলবে বা কিছু এরকম না, অসংকোচে সে খাইতে লাগিল। আমার প্রকৃতি যে জাল দিয়ে বেড়া, আমি কেন বেশ করিয়া হাসি মুখে মেয়েটির কাছ থেকে এই চানামুট চাহিয়া লইতে পারিলাম না। মানে আমাকে কেমন যেন আমার যে চারদিকটা একটু ইতস্তত বা একটা জড়তায় ভরা, সেজন্য আমি তাদের সাথে মিশতে পারলাম না। এটা তার নিজের ব্যর্থতা নিজে স্বীকার করছে যে আমার চরিত্রটা এরকম, এই জন্য আমি তাদের সাথে এরকম মিশতে পারলাম না। আমি আমার এই জড়তা কাটিয়ে কেন আমি হাসি দিয়ে তাদের কাছ থেকে এক মুঠ চানামুট চেয়ে আমি খেতে পারলাম না, এক মুঠো, এটা হাত বাড়াইয়ে বলিতে পারিলাম না। হাত বাড়াইয়ে দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম না, মানে আমার যে খাইতে ইচ্ছা করে এটি কেন আমি হাত বাড়াইয়া, মনে হচ্ছে আমার স্বীকার করা যথার্থ ছিল বা স্বীকার করা উচিত ছিল, তাইলে তো তাকে আমি আরো ভালো করে পেতাম। এরপর দেখো আমার অবস্থা এটা, মায়ের অবস্থা কি? মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমানা হইয়া রইলেন। মানে তো মেয়েটার আচরণ কতটা ভালো লাগে, আবার কতটা মন্দ লাগে। গাড়িতে আমি পুরুষ মানুষ, মানে বলছে এই মেয়েটি যেখানে বসেছে সেই গাড়ির সেই সিটের সামনেই বা আমি কাছেই, যে কোনো কাছেই আমি একটা পুরুষ মানুষ আছি, তবু ইহার মাত্র সংকোচ নেই। মানে একটা পুরুষের সামনে এরকম অবলীলায় খাওয়া একটা মেয়ে মানুষের একটা সংকোচ থাকা উচিত ছিল, সেই সংকোচ নেই। বিশেষত এমন লোভীর মতো খাইতেছিল, মানে একেবারে খাওয়াটার স্টাইল লোভ করে খাইতেছে, লোভীর মতো খাইতেছে। সে ঠিক তার পছন্দ হইতেছিল না, এটা আসলে মায়ের পছন্দ হয় না, এই জন্য এভাবে লোভীর মতো খাইতেছে। অথচ ইয়াকে বেহায়া বলাও, মেয়েটিকে ভালো লাগছে মায়ের, সেই জন্য মাও এটাকে একেবারে বেহায়া বলবে যে এটা আসলে তিনি বলতে পারেন না। তার মনে হইল এই মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই। মা বলল কি, বুঝলো কি, এবারকে বলতে চাইলো, তার একটু ধারণা করে নিল যে মেয়েটির বয়স হয়েছে কিন্তু আসলে মেয়েটির শিক্ষা দীক্ষা হয় নাই ভালো, সেই জন্য মেয়েটি এরকম অবস্থা। মা হঠাৎ করিয়া কারোর সঙ্গে আলাপ করিতে পারে না। মাও আমার মা তো আমার স্বভাবেই, এই জন্য বলছে কি মাও হঠাৎ করে কারোর সাথে যাচিয়ে আলাপ করিতে পারেন না। মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস, অর্থাৎ মানুষের থেকে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছে, মানে এই মেয়েটি যে তার পরিচয় লইবে, নাম কি, কোথায় যাবা, কিভাবে, এটা পরিচয় লইতে তার একটা মনে শখ জেগেছে, মানে ইচ্ছা প্রকাশ করছে, ইচ্ছা ছিল, কিন্তু আসলে সেটা কি বলছে, কিন্তু স্বাভাবিক বাধা কাটিয়ে, তার এই জড়তা কাটিয়ে সে উঠিতে পারিতেছিলেন না। মানে এরপর সে উঠিতে আর বলে উঠতে পারে না যেন আসলে যেন তোমার নাম কি, এটা পারিতেছিলেন না। এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল। এরকম ভাবতে ভাবতে, মায়ের ভাবনা এবং আমার ভাবনার মধ্যে ভাবতে ভাবতে একটা বড় স্টেশনে গাড়ি আসিয়া থামিল। এই পর্যন্ত আজকে থাক, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।